আমরা যদি বাস্তবে সবকিছু ইন্টারপ্রিট করে একসাথে পড়ি সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না। প্রধান উপদেষ্টা যা যা বলেছেন সেই কথাগুলো আবার প্রত্যেকটা টেকনিক্যালি কারেক্ট। খেয়াল করুন, আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের 2009 সালে যে সন্ত্রাস দমন আইন ছিল সেটায় দল নিষিদ্ধ করা যেতে পারত, সেখানে একটা ধারা যুক্ত করা হয়েছে, এখন চাইলে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা যাবে। সো আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার আগে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আর আইসিটি যে আইনে আওয়ামী লীগের লোকজনের বিচার হচ্ছে সেটাতেও সংগঠনকে বাড়ি আওয়ামী লীগকেও বিচার করা হবে। তারা যদি মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকে তাহলে তাদেরকে নিষিদ্ধ করা যাবে। তার মানে টেকনিক্যালি এই বিচার শেষ হওয়ার পর এমনও হতে পারে যে আওয়ামী লীগকে অপরাধী হিসেবে পাওয়া গেল না এবং আওয়ামী লীগ নির্বাচন আবার তার ইয়েতে ফিরে আসবে। এখন নির্বাচন কমিশনকে বলা হচ্ছে সে সিদ্ধান্ত নেবে, তাই তো? তো এখন আওয়ামী লীগের যেহেতু নির্বাচনে সে নিষিদ্ধ দল না, সে যেতে পারে কাগজে কলমে, কিন্তু তার যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। এই যে যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তার রায় আসার আগ পর্যন্ত সে সভা সমাবেশ মিছিল ভোট চাওয়া, সেই রায়টা তাহলে নির্বাচনের আগে আসবে না পরে আসবে? একদম। সো নির্বাচনের আগে আসলে এই রায়টা ফেব্রুয়ারির আগে আসছে না, কারণ একটা তদন্ত, এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। একটা তদন্ত হবে, সেই তদন্তের পর চার্জশিট হবে, তারপরে হিয়ারিং হবে, করে শেষ হবে। এটা 2-3 বছর 4 বছর ফাস্ট হলেও এর পরিমাণ সময় লাগবে। সো এই নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারছে না। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে প্রধান উপদেষ্টা আবার আগে যা বলেছেন বা আগে যা করেছেন তার সাথে ভিন্ন কিছু বলছেন। উত্তর হচ্ছে মোটেও ভিন্ন কিছু তিনি বলছেন না। অসংখ্য ধন্যবাদ আপা। এই বিষয়ে আপনি চাইলে 2 লাইন বলতে পারেন। আপনার কাছে আমি মূলত যেটি জানতে চাবো, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিনি একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে দরকার হলে আবারও রাজপথে সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হওয়ার হুঁশিয়ারি তিনি দিয়েছেন। বলেছেন সেনাবাহিনী, রাজনৈতিক দল, ছাত্র, নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা অঘোষিত চুক্তি ছিল গণঅভ্যুত্থান পরবর্তী সময়, কিন্তু সেই চুক্তি মানা হচ্ছে না। আর এটা মানা না হলে আবার আমাদের মাঠে নামতে হবে, হয়তো বুলেটের সামনে দাঁড়াতে হবে। তিনি মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একা হয়ে পড়েছেন। নিশ্চয়ই আপনি জেনেছেন এই হুঁশিয়ারি সম্পর্কে, সেটি সম্পর্কে আপনি আসলে কি বলতে চান? প্রথমে বলতে চাই যে ওই আওয়ামী লীগের নির্বাচন নিয়ে যেটা, আওয়ামী লীগ হয়তো বা তার দলের হয়ে নির্বাচন করতে পারবে না। লাইক জামাতকে যখন আপনার রেজিস্ট্রেশন নিষিদ্ধ করে দিল, তখন জামাত যেমন অন্য মার্কা নিয়ে নির্বাচন করেছে, আচ্ছা ঠিক তেমন আওয়ামী লীগের কিছু কিছু অংশ, আপনি যতই বলেন, আমি যতই বলি, সারা বাংলাদেশে তারা ছেয়ে আছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তারা অন্য কোনো মার্কা নিয়ে, তারা হয় স্বতন্ত্র, না হয় অন্য কারোর সঙ্গে ভিড়ে গিয়ে তারা ওই মার্কা নিয়ে, এবং আওয়ামী লীগের হয়তো বা একটা নেপথ্যে একটা থাকবে যে এ দাঁড়াইলে একে ভোট দিয়ে দিও। কারণ এখন তো বিজ্ঞান অনেক উন্নত, আপনার ইউটিউব থেকে শুরু করে, আপনার অনলাইন থেকে শুরু করে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সবকিছুই করা যায়। তারা হয়তো ওইভাবে ম্যান্ডেট দিবে। এই জন্য আমি বলছি যে তারা দিলে তাদের কেউ কেউ পাশও করে আসতে পারে। এটা একটা সম্ভাবনা। আর দ্বিতীয়ত এনসিপির প্রধান যে কথা বলেছে, তারা তো এখনো মব তারা হাতেই রেখেছে। তারা আন্দোলন আর কিভাবে করবে? এখন মব নিলেও তাদের সঙ্গে কিন্তু লোকজন খুব একটা হয় না। আমরা 14 জন নিয়েও মিটিং করতে দেখেছি, মানে মাঠে নেমে, রাস্তায় নেমে 14 জনের বেশি হয় না, আমরা দেখেছি। তো রেভলিউশনের, প্রত্যেকটা রেভলিউশনের কিন্তু একটা সময় থাকে, মিনিমাম 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর একটা রেভলিউশন হয়। সেই রেভলিউশন আবার ধরে রাখতে হয়। যে রেভলিউশনটা তারা অন্য সমস্ত দলের সহযোগিতায় তারা করেছিল, আমরা তাদেরকে সেই সহযোগিতা করেছিলাম, সামনের কাতারে তাদেরকে দিয়েছিলাম, তারা সেটা রাখতে পারে নাই। তারা নিজেরাই, তারা সততার অভাবে রাখতে পারে নাই, তারা দুর্নীতির জন্য রাখতে পারে নাই, তারা বিভিন্নভাবে মবকে হাতে তুলে নেওয়ার জন্য রাখতে পারে নাই, তারা কোনো সিনিয়রদের কাছে কোনো কিছু না শিখতে চেয়ে সব কিছু নিজে হুজ্জুতিপানা করে রাখতে পারে নাই। তো এই জায়গাগুলো তারা রাখতে না পারার জন্য কি হয়েছে, আজকে জুলাই বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, সেটা কিন্তু প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। এটা তাদের জন্য। 90-এ এত বড় আন্দোলন হয়েছে, তখন আমি ছিলাম, হ্যাঁ, শেষ দিকটা। আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে 90-এ পড়েছি, এই এরশাদের সময়। সেইখানে এত বড় আন্দোলন 90-টাও রাখতে পারে নাই। সেই দিন কিন্তু ছাত্র নেতারা কিন্তু 2-1 জন তাদের বয়সের অনুপাতে এসেছিল। তাদের যে যখন তারা ডাকসুর ভিপি যে ছিল, যারা এমপি হয়েছে, পরবর্তীতে মন্ত্রী হয়েছে, তাদের বয়স 35-32-এর উপরে সবার ছিল। তো সেইখানে তাইতেই 90 ব্যর্থ হয়েছে। তো এইখানে মব প্রত্যেকেই হাতে তুলে নিয়েছে। আমরা যদি একটা
গাজীপুরের দিকে তাকাই, আমরা যদি একটা ধানমন্ডির দিকে তাকাই, আমরা যদি একটা নর্থ বেঙ্গলের দিকে তাকাই, রংপুরের দিকে, তাইলে আমরা দেখব যে এই মবের জন্য তাদেরকে সমস্ত বাংলাদেশের মানুষ ভীষণ আবেগী মানুষ, তারা যেমন লুফে নিতে পারে তেমন ছুঁড়ে ফেলতে পারে। তো ছুঁড়ে ফেলা এবং লুফে নেওয়ার দূরত্বটা ভীষণ কম। এই কথাটা তারা যতদিনে বুঝবে, আমি কিন্তু প্রথম দিন তারা যখন শপথ নিয়েছিল তখনই আমি হা হা করে উঠেছিলাম যে এটা কি হলো। কারণ এই ছেলেরাই এই মেয়েরাই তো ভবিষ্যতে আমাদের হাল ধরবে, দেশের রাজনীতি করবে। এখনই যার করার কথা 20 বছর পরে, সে যদি এখনই করে তাহলে তো সে অনেক কিছুর সঙ্গে সব কিছু কেনাবেচা হয় অভিজ্ঞতাটা ছাড়া। তাদের তো কোনো অভিজ্ঞতা নাই। এই কথাটা তারা আমাদেরকে ভুল বুঝেছে। যারা আমরা প্রতিবাদ করেছিলাম সেই দিন, তারা আমাদেরকে গালাগালি করেছে। আমি আমার সারা জীবনে আওয়ামী লীগের শাসন আমলে আমি কম বয়স থেকে বেশি বয়সে উপনীত হয়েছি। আমি, আপনারা সবাই জানেন আমি কি কি কথা বলতে পারি বা বলেছি। আওয়ামী লীগও আমাকে এত গালি দেয় নাই যত গালি ওরা আমাকে দেয়, যত গালি আমাকে জামাত ইসলামী ছাত্র শিবিরেরা দেয়। আমি তারপরেও কিছু বলি না। আমি শুধু এইটুকু বলছি আজকে যে আমি ওদের মঙ্গল চেয়ে এই কথাগুলো বলেছিলাম। 10 বছর পরে আসলে চেয়ারগুলো ওদের জন্যই থাকতো। আমরা 10 বছর পরে আরও বুড়ো হয়ে যাব, আরও বয়স্ক হয়ে যাব। সো দ্যাট সেই দিন যদি নিত আমরা সুন্দর করে ওদেরকে দিয়ে দিতে